অজিত ডোভালের একটা খুব বিখ্যাত ভিডিও আছে যেখানে অজিত ডোভাল বলেছিলেন যে একটা ভুল যদি জার্মানি না করত তাহলে জার্মানির যুদ্ধটা জিতে যেত। আর ঠিক একইভাবে একটা ভুল গ্রিসও করেছিল। খুব বিখ্যাত ভিডিও এটা। এই ভিডিওটা শুনুন। That is the Tommy's point of view. He did everything right in completely trumpeting over the entire Europe. One mistake and he did. If Mussolini had not invaded Greece, if Japan had not bombed Pearl Harbor, if the Soviets had not moved into Afghanistan, if Nehru had not neglected the advice of Sardar Patel on Kashmir, and if after the 1970 elections, after the 1970 National Assembly elections in Pakistan, Awami League, which had the largest number of seats, absolute majority, they would have allowed Mujibur Rahman to become the Prime Minister. There would have been no Bangladesh. One mistake. So what the mistakes? আমি আপনাকে এই ভিডিওটা কেন দেখাচ্ছি? অজিত ডোভাল খুব ঠিক কথা বলেছেন। একটা সময় এমন এসেছিল যখন বাংলাদেশের সঙ্গে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে অনেক লোক বলছিল আক্রমণাত্মকভাবে সিদ্ধান্ত নাও, এমনকি কেউ কেউ তো যুদ্ধের কথাও বলছিল। কিন্তু ভারত এটা কিছুই করেনি। ভারত কূটনীতির পথ নিয়েছে, রাজনীতির পথ নিয়েছে। আর আজ পুরো পরিস্থিতি বদলে দেখা যাচ্ছে। বাংলাদেশ যেখানে একদিকে আমেরিকার কাছে সাহায্য চেয়েছে, আবার অন্যদিকে বাংলাদেশের এনএসএ বিশেষভাবে ভারতে আসছে একটা বড় ডিলের জন্য। আর এই ডিলটা এমন একটা ডিল যার জন্য ভারত অপেক্ষা করছিল। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে। সবসময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সে এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্ক্রিনে একটা আর্টিকেল দেখুন। এই আর্টিকেলে কি আছে? ৭,০০০ টন ডিজেল আবার দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই সময় বাংলাদেশকে ভারতের পক্ষ থেকে সাহায্য যাচ্ছে। শুধু বাংলাদেশ না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এদেরকেও সাহায্য যাচ্ছে। আর এর পেছনে কারণ হলো বাংলাদেশও বদলে গেছে। সম্প্রতি বাংলাদেশের দিবসে একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে তাদের কমিশনার কি বলেছিলেন? তাদের কমিশনার বলেছিলেন বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে যাবে না। যদি এমন কিছু হয় যা ভারতের জন্য উদ্বেগের, তাহলে আমরা সেটা করব না। এখন আরেকটা জিনিসও দেখা গেছে যেটা খুব বড় ছিল, আর সেটা ছিল একজন বড় জঙ্গির ধরা পড়া। শাবির আহমেদ লোন, তাকে ধরা হয়েছে বাংলাদেশের সীমান্তের কাছে। তার প্ল্যানিং খুব বড় ছিল। যেমন ইউনুসের সময়ে দেখা গিয়েছিল যেভাবে পাকিস্তান আর বাংলাদেশ কাছাকাছি আসছিল, তাই এই আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে তার পরিকল্পনা ছিল লস্করে তৈবাকে এখানে ছড়িয়ে দেওয়া। আর তাদের টার্গেটে ছিল মন্দির, কনট প্লেস, পাহাড়গঞ্জ, এই সব জায়গা, যেমনটা এই আর্টিকেলে লিখেছে। কিন্তু এই ধরা পড়াটা একটা জিনিস স্পষ্ট দেখায়, আর সেটা হলো ভারত আর বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ছে। আর যে একটা প্রক্সি সংগঠন বাংলাদেশে তৈরি হচ্ছিল সেটার উপর নিয়ন্ত্রণ আনার প্রস্তুতিও চলছে। কিন্তু এর মাঝেই এটাও দেখা যাচ্ছে যে বাংলাদেশ একটা খুব বড় ডিলের জন্য ভারতে আসছে। আর এই ডিলের আগে তারা আমেরিকার কাছে একটা সাহায্য চেয়েছে। আমেরিকার কাছে কি সাহায্য চেয়েছে? তারা আমেরিকাকে বলেছে, দেখুন, আপনি ভারতকে যে ছাড় দিয়েছেন, এখন আমাদেরও সেই ছাড় দিন। বাংলাদেশের ভিতরে এখন খুব খারাপ অবস্থা চলছে। আর যেমন ধীরে ধীরে এই যুদ্ধটা লম্বা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের এনার্জির সংকট আরও গভীর হয়েছে। বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে পড়ে যারা হরমুজের মাধ্যমে গালফ দেশগুলো থেকে আসা তেল গ্যাসের ওপর অনেকটাই নির্ভরশীল। ইরান নিয়ে যুদ্ধ ১ মাসের বেশি হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের তেল গ্যাসের অবস্থা আরও খারাপ হচ্ছে। বাংলাদেশের তারিক রহমান সরকারের পক্ষ থেকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ করেছে যাতে তারা রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেয়। বাংলাদেশ চায় যে আমেরিকা তাদেরকে একইভাবে রাশিয়ার তেলের ওপর ছাড় দিক যেমনটা তারা ভারতকে দিয়েছে। তারিক রহমান সরকার জ্বালানি আমদানি নানা জায়গা থেকে করার চেষ্টা করছে। হরমুজের মতো ট্র্যাডিশনাল রুটে সমস্যা হওয়ায় ঢাকা এখন আমেরিকার কাছে বলছে নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দিন। ২২ মার্চ বাংলাদেশ আমেরিকাকে চিঠি লিখে বলেছে রাশিয়া থেকে ৬ লাখ টন রিফাইন্ড ফুয়েল আমদানি করার অনুমতি দিন, অথবা রাশিয়া থেকে অন্তত ২ মাসের জন্য ছাড় দিন। যদিও আলোচনা হয়েছে, কিন্তু এখনও আমেরিকা কোনো উত্তর দেয়নি। বাংলাদেশের এনার্জি ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন অনেক দেশের সঙ্গে কথা চলছে। ভারতের সঙ্গেও কথা হয়েছে। তারা ভারতের কাছে ৬,০০০ টন ডিজেল চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারত তাদের ৫,০০০ টন ডিজেল পাঠিয়ে দিয়েছে, তারা বলতে চাইছে। যদিও আরও দুটো চালান আসার কথা আছে, যেগুলো ভারত থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে।
বাংলাদেশ বলছে আমাদের হরমুজ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম করা হয়নি। যখনই কনফার্ম হবে তখনই আমরা অ্যাকশন নেব। বাংলাদেশ আর নেপাল দুটো দেশই এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়। আর সবচেয়ে বড় কথা, আপনি দেখুন ভারতের কূটনীতি আর বিদেশ নীতি এখন বুঝতে শুরু করবেন। এই সময়টা যেমন ভারতের জন্য কিছু সমস্যা আনছে, তেমনি অনেক সুযোগও এনে দিচ্ছে। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ আর ভারতের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল ভারতের সঙ্গে সম্পর্ক আর ঠিক হবে না। কিন্তু এখন বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিল উর রহমান তার প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন। এই সফর থেকে বাংলাদেশের অনেক আশা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গা জল চুক্তি, অর্থাৎ গঙ্গা ওয়াটার ট্রিটি, এটাকে আবার নতুন করে চালু করা হোক। এই গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, আর বাংলাদেশ চায় এটাকে আবার কার্যকর করা হোক। বলা হচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী আগামী সপ্তাহে একটা অনুষ্ঠানে অংশ নিতে মরিশাস যাবেন, আর তার আগে ভারতে আসবেন। তিনি অনেক বড় বড় কর্মকর্তার সঙ্গে দেখা করবেন। ৮ এপ্রিল তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করতে পারেন। বাংলাদেশের বিদেশমন্ত্রীর প্রথম সফরেই ভারতে আসা, এটা দেখায় যে বাংলাদেশ কতটা আগ্রহী সম্পর্ক ঠিক করতে। ইউনূস সরকারের সময় অনেকবার ভারতের বিরুদ্ধে উস্কানোমূলক বক্তব্য দেওয়া হয়েছিল। এখন তারিক রহমানের সরকার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। শপথ নেওয়ার পর থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। অন্যদিকে বাংলাদেশও এটা জানে যে পানি থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত ভারতের ছাড়া তাদের চলবে না। ভারত আর বাংলাদেশ ৩০ বছর আগে ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য গঙ্গার জল ভাগাভাগির চুক্তি করেছিল। এই চুক্তির উদ্দেশ্য ছিল গঙ্গার জল ভাগাভাগি নির্ধারণ করা, বিশেষ করে শুকনো মৌসুমে। এখন এই চুক্তির মেয়াদ ডিসেম্বর ২০২৬-এ শেষ হচ্ছে। তার আগেই বাংলাদেশ এটাকে আবার চালু করতে চায়। এই চুক্তি থেকে বাংলাদেশ অনেক বড় সুবিধা পেয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশ গঙ্গার জলের একটা নির্দিষ্ট অংশ পায়, যার ফলে আগের অনিশ্চয়তা অনেকটাই কমে গেছে। এই নির্দিষ্ট জল সরবরাহ দেশের কৃষিতে বড় সাহায্য করেছে, কারণ নিয়মিত পানি পেলে সবকিছু ঠিকঠাক চলে। এই চুক্তি থেকে ভারতও কৌশলগত, কূটনৈতিক আর বাস্তবিক সুবিধা পেয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো পানির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটে গেছে, ফলে উত্তেজনাও কমে গেছে। আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি একটা দায়িত্বশীল আর সহযোগী দেশ হিসেবে আরও শক্তিশালী হয়েছে। আর এটা ভারতের জন্য ভালো যে ভারতের প্রতিবেশী দেশগুলো ধীরে ধীরে আবার ভারতের দিকে এগিয়ে আসছে। আপনার কি মনে হয় এই পুরো ব্যাপারে? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে গোয়ায় নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল লঞ্চে সময় ভারতীয় নৌবাহিনীর ডেপুটি চিফ যে কথা বললেন, সেটাকে সাধারণভাবে বুঝলে একটা বড় ছবি সামনে আসে। তিনি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, এখনকার সময়ে সমুদ্র শুধু একটা জায়গা নয়, এটা একই সঙ্গে দায়িত্ব আর সুযোগ দুটোই। কারণ আমাদের চারপাশের এই সমুদ্র পথ দিয়েই আসলে আন্তর্জাতিক বাণিজ্য চলে, জ্বালানি আসে আর দেশগুলোর মধ্যে যোগাযোগ তৈরি হয়। অর্থাৎ সমুদ্র না থাকলে আজকের বিশ্ব অর্থনীতি ঠিকভাবে চলতই না। এই কারণেই তিনি বললেন, এই সমুদ্র পথগুলোকে নিরাপদ রাখা খুবই জরুরি। আর সেটা করতে গেলে এমন একটা নৌবাহিনী দরকার যারা শক্তিশালী, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে। এই বিষয়টাই তিনি জোর দিয়ে বুঝিয়েছেন। তিনি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আজকের দিনে ভারতীয় মহাসাগর অঞ্চলে শুধু বাণিজ্য বা যাতায়াত নয়, বড় বড় শক্তিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতাও চলছে। কে কতটা প্রভাব ফেলতে পারবে, কে কোন এলাকায় নিজেদের শক্তি দেখাতে পারবে, এই নিয়ে একটা নীরব লড়াই চলছে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু দেশের নিরাপত্তা নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও নৌবাহিনী বড় ভূমিকা নিচ্ছে। তিনি এটাও বলেছেন যে ভারতীয় নৌবাহিনী শুধু যুদ্ধের জন্য নয়, কূটনৈতিক ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। অনেক সময় নৌবাহিনীর উপস্থিতি একটা বার্তা দেয়, ভারত এই অঞ্চলে শক্তভাবে আছে এবং প্রয়োজনে সাহায্য করতেও প্রস্তুত। তাই নৌবাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে অন্য দেশগুলো ভারতের ওপর ভরসা করতে পারে এবং যে কোনো সমস্যা হলে ভারত প্রথমে এগিয়ে এসে সাহায্য করতে পারে। বর্তমান পরিস্থিতিতে এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের বড় শক্তিগুলো এখন ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে ভারত যদি পিছিয়ে পড়ে, তাহলে এই অঞ্চলে তার প্রভাব কমে যেতে পারে। তাই নৌবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে, যাতে যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং শত্রুপক্ষ এখানে নিজেদের জায়গা তৈরি করতে না পারে। এই কারণেই নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলের মতো নতুন জাহাজ যুক্ত করা হচ্ছে।
এগুলো শুধু যুদ্ধের জন্য নয়, উপকূল পাহারা দেওয়া, সমুদ্রপথ নিরাপদ রাখা, অন্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং বিদেশে কোনো বিপদ হলে সাহায্য করার মতো কাজেও ব্যবহার হবে। এই সিরিজের 11টি জাহাজ আসলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে এবং বিভিন্ন ধরনের পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা বাড়াবে। এখানে একটা বাস্তব উদাহরণও সামনে আসে, যেমন স্ট্রেইট অফ হরমুজে যখন উত্তেজনা বাড়ে তখন পুরো বিশ্বের ওপর তার প্রভাব পড়ে, জ্বালানির দাম বাড়ে, বাণিজ্য ব্যাহত হয়, অনেক দেশ সমস্যায় পড়ে। এই ধরনের পরিস্থিতি দেখেই বোঝা যায় সমুদ্রপথ কতটা গুরুত্বপূর্ণ আর সেগুলো নিরাপদ রাখা কতটা দরকার। ভারতও এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, তাই ধীরে ধীরে নিজেদের সামুদ্রিক শক্তি বাড়াচ্ছে। সব মিলিয়ে ডেপুটি চিফের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার, ভারত এখন খুব পরিকল্পনা করে এবং ধীরে ধীরে নিজেদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করছে। শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ভারত সমুদ্র অঞ্চলে নিজের শক্ত অবস্থান ধরে রাখতে পারে এবং দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে পারে।